আশা করি তোমরা সকলে ভালো আছো। দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা প্রথম অংশ আমরা কিছুটা আলোচনা করেছি। পরবর্তী অংশ এবারে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এবারে আমি তোমাদের আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ও প্রয়োজনীয়তা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। বর্জ্য ব্যবস্থাপনার ইংরেজিটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ব্যবহারের অযোগ্য অবশিষ্টাংশ তথা হচ্ছে বর্জ্যের ব্যবহার হ্রাস, প্রত্যাখ্যান, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ পদ্ধতির প্রয়োগে পরিবেশের অবনমন রোধ, রোগ মুক্তি, জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদি প্রয়াসকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা তোমার দেশভেদে, অঞ্চলভেদে, ক্ষেত্রভেদে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। যেমন উন্নত দেশ, উন্নয়নশীল দেশে আলাদা রকম, গ্রামে আর এক রকম হয়, শহরে একটু অন্যরকম হয়। তো তোমার কি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা ধারণাটা হচ্ছে দেশভেদে, স্থানভেদে, অঞ্চলভেদে আলাদা আলাদা রকম। বর্জ্য ব্যবস্থাপনা 4টা প্রক্রিয়ায় হয়ে থাকে, যাকে আমরা 4R বলি। 4R হচ্ছে রিডাকশন, রিফিউজ, রিইউজ, রিসাইক্লিং। এবার এখানে আরেকটাও অনেক সময় বলা হয়ে থাকে 3R। 3Rটা হচ্ছে রিডিউস, রিইউজ আর হচ্ছে রিসাইকেল। বর্জ্য প্রত্যাখ্যান তথা রিফিউজ, বর্জ্যের পরিমাণ হ্রাস রিডিউস, বর্জ্যের পুনরায় ব্যবহার রিইউজ, অবস্থার পরিবর্তে নতুন উপযোগী দ্রব্যে রূপান্তর বা রিসাইকেলকে একত্রে বলা হয় 4R। একই রকমভাবে 3R বর্জ্যের পরিমাণ হ্রাস রিডিউস, বর্জ্যের পুনরায় ব্যবহার রিইউজ, অবস্থার পরিবর্তে নতুন উপযোগী দ্রব্যে রূপান্তর রিসাইকেলকে একত্রে বলা হচ্ছে 3R। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক রয়েছে। 1992 সালে বসুন্ধরা সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কিছু তোমার পদক্ষেপ গ্রহণ করা হয়। এবার হচ্ছে আমরা যে আগে যে 4R যে পয়েন্টগুলো জানলাম, যে রিডিউস, রিফিউজ, রিইউজ, রিসাইকেল, এই পয়েন্টগুলোকে আলোচনা করব। বর্জ্যের পরিমাণ হ্রাস রিডিউস, বর্জ্য যাতে কম উৎপাদিত হয় তার জন্য দ্রব্য বা সম্পদ ব্যবহারে পরিবর্তন আনা জরুরি। যেমন ধরো কাগজের দুপিঠে যদি আমরা মুদ্রণ করে ব্যবহার করতে পারি, তাতে কি হবে, কাগজের পরিমাণ কমবে। প্রত্যাখ্যান রিফিউজ, পরিবেশকে সুস্থ রাখার জন্য আমাদের কিছু কিছু জিনিস একদম ব্যবহার করব না, যেমন প্লাস্টিক ব্যাগ আমরা একদমই ব্যবহার করব না। পুনর্ব্যবহার রিইউজ, একই অবস্থার কোনো বস্তুর ব্যবহারের পর পুনরায় তা ব্যবহৃত করা হলে তাকে সেই বস্তুর পুনর্ব্যবহার বলে। বর্জ্য পদার্থ যাতে কম উৎপাদিত হয় তার জন্য একই দ্রব্য বা কাঁচামালকে কি করা হয়, বারবার ব্যবহার করা দরকার। যেমন শাকসবজির খোসা, ফলের খোসা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়, সার তৈরি করা যায়। পরিত্যক্ত তোমার ইলেকট্রনিক যে গেজেটগুলো রয়েছে বা তার অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। জল শোধন করে পুনরায় সেই জল ব্যবহার করা যায় ইত্যাদি। পুনর্নবীকরণ বা রিসাইকেলিং, অবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যবহার উপযোগী দ্রব্যে পরিণত করাকে পুনর্নবীকরণ বলে। যেমন পরিত্যক্ত লোহা, টিন, কাঁচ ও প্লাস্টিকের দ্রব্য কি হচ্ছে গলিয়ে নতুন লোহা, টিন, কাঁচ, পলিথিনের দ্রব্য প্রস্তুত করা যায়। এতে যেমন কি হবে, বর্জ্যের পরিমাণ কমবে, তেমন সম্পদের পুনরায় উদ্ধার করা সম্ভব হবে। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি: কঠিন, তরল বা গ্যাসীয় বর্জ্য বা বিষাক্ত বা বিষহীন বর্জ্য প্রকৃতি অনুসারে নানা ব্যবস্থা নেওয়া হয়। ফার্স্ট হচ্ছে বর্জ্য পৃথকীকরণ। বর্জ্য পদার্থকে প্রথমে প্রকৃতি অনুসারে আলাদা করে নেওয়া হয়। যেমন জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। তো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কোনগুলো, যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয় তাদের জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলা হয়। যেমন শাকসবজির খোসা, কাগজ, উদ্ভিদের দেহাবশেষ, মৃত প্রাণী ইত্যাদি। জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, যে সকল বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিয়োজিত হয় না বা যে বর্জ্য মাটির সঙ্গে মিশে যায় না তাদের বলা হয় জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ, যেমন প্লাস্টিক, কাঁচ ইত্যাদি। সেকেন্ড হচ্ছে ভরাটকরণ বা ল্যান্ডফিল। পরিত্যক্ত খনিতে বা মাটিতে গর্ত তৈরি করে বা নিচু কোনো জমিতে কঠিন বর্জ্য ফেলে ভরাট করার পদ্ধতিকেই বলা হচ্ছে ভরাটকরণ বা
ল্যান্ডফিল। তবে ভরাট করার পর স্থান থেকে অন্তত 1 মিটার গভীর পর্যন্ত মাটি চাপা দিয়ে রাখা হয়, নাহলে কি হবে, বায়ু তাড়িত হয়ে বর্জ্য পদার্থগুলো আবারও চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার ল্যান্ডফিলের সুবিধা কি রয়েছে? এর ফলে আবর্জনা কি হয়, বর্জ্য বিনষ্ট করা সম্ভব হয়। চাপা দেওয়া আবর্জনা জৈব সারে পরিণত হয়। অসুবিধা কি কি রয়েছে? বর্জ্য ধোয়া জল যা চুয়ে মাটির নিচে ভৌম জলের সঙ্গে মিশে ভৌমজল দূষণ ঘটায়। বর্জ্যের বিয়োজনের ফলে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, যা বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় আর বিভিন্ন রোগের সৃষ্টি করে। থার্ড হচ্ছে নিয়ন্ত্রিত দহন বা ইনসিনারেশন। এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে কঠিন বর্জ্য পদার্থকে, বিশেষত স্বাস্থ্যকেন্দ্রের বর্জ্যকে নিয়ন্ত্রিত দহন পদ্ধতির মাধ্যমে পুড়িয়ে ছাই করে ফেলা যায়। এতে কি হয়, বর্জ্যের যে আয়তন সেটা অনেকটা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় জৈব পদার্থের তাপ রাসায়নিক দহন হয়। একে পাইরোলিসিস বলে। ইনসিনারেশন ও পাইরোলিসিস পদ্ধতিকে একত্রে বলা হয় তাপীয় শোধন বা থার্মাল ট্রিটমেন্ট। জাপানে এই যে পদ্ধতিটি বললাম, নিয়ন্ত্রিত দহন বা ইনসিনারেশন, এই পদ্ধতিটি জাপানে খুবই প্রচলিত। এর অসুবিধা কি কি রয়েছে? দহনের ফলে কি হয়, নানা বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয়। ফোর্থ হচ্ছে কম্পোস্টিং। জৈব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর যে সমস্ত বর্জ্য পদার্থ রয়েছে জীবাণু, ব্যাকটেরিয়া দ্বারা কি হয়, বিয়োজিত হয়। এবার হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। কম্পোস্টিং দুটি পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে সবাত কম্পোস্টিং আর একটা হচ্ছে অবাত কম্পোস্টিং। সবাত কম্পোস্টিং হচ্ছে বায়ুর উপস্থিতিতে জীবাণু বা ব্যাকটেরিয়ার মাধ্যমে জৈব পদার্থ বিয়োজিত বা বিশ্লেষিত হলে তাকে বলা হয় সবাত কম্পোস্টিং। এবার হচ্ছে অবাত কম্পোস্টিং। বায়ুর অনুপস্থিতিতে জীবাণু বা ব্যাকটেরিয়া যখন জৈব পদার্থকে বিয়োজিত বা বিশ্লেষিত করে তখন তাকে বলা হয় অবাত কম্পোস্টিং। এই পদ্ধতি বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি মাত্রায় প্রয়োগ করা হয়, ওই জন্য একে বলা হচ্ছে কি ব্যাঙ্গালোর পদ্ধতিও বলা হয়। এবার কম্পোস্টিংয়ের সুবিধা কি কি রয়েছে? কম্পোস্টিং পদ্ধতিতে জৈব সার উৎপন্ন হয়, যার মধ্যে উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন, ফসফেট প্রভৃতি পুষ্টিকর উপাদান থাকে। জৈব সার রূপে ব্যবহার করে কি হয়, মাটির উর্বরা শক্তি অনেকটা বৃদ্ধি পায়, ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। এবার হচ্ছে অসুবিধা। কম্পোস্টিং পদ্ধতিতে বসতি স্থান থেকে অনেকটা দূরে বা উন্মুক্ত কোনো খোলা স্থানে যদি না করা হয় তাহলে দূষণ সৃষ্টি করে ও নানা প্রকার রোগ জীবাণু আক্রমণের সম্ভাবনা থেকে যায়। তরল, কঠিন ও গ্যাসীয় বর্জ্যকণার হচ্ছে অপসারণ। এবার হচ্ছে কি বিভিন্ন আধুনিক যন্ত্রের সাহায্যে তরল, তারপরে গ্যাসীয়, কঠিন যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলোর ব্যবস্থাপনা করা যেতে পারে। সেটা কিভাবে? ফার্স্ট হচ্ছে স্ক্র্যাবার। এই যন্ত্র কলকারখানায় ব্যবহার করা হয়। কঠিন তরল বর্জ্যগুলোকে এই যন্ত্রের সাহায্যে অপসারণ করা হয়। এছাড়া বিষাক্ত গ্যাসীয় বর্জ্য নির্গমন বন্ধ করার একটি অতি গুরুত্বপূর্ণ যন্ত্র হলো স্ক্র্যাবার। দূষণকারী গ্যাস থেকে অম্ল দূর করার পদ্ধতিকে বলা হয় শুষ্ক স্ক্রাবার। আর হচ্ছে দূষণকারী গ্যাস থেকে দূষণ দূর করার পদ্ধতিকে বলা হচ্ছে আর্দ্র স্ক্রাবার। এরপরে হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার। এটি কি করে, গাড়ির ধোঁয়া থেকে দূষিত পদার্থ আলাদা করার যন্ত্র। আরেকটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এবার হচ্ছে এই সূক্ষ্ম বায়ুদূষক কণাগুলোকে কি করে, সংগ্রহ করার যন্ত্র। এবারে এখানে আরেকটা জিনিস হচ্ছে ভার্মি কম্পোস্টিং। কেঁচোর বিভিন্ন প্রজাতির সাহায্যে বিভিন্ন জৈব আবর্জনা, শাকসবজির খোসা ইত্যাদিকে পচিয়ে মিশ্র সার তৈরি করার পদ্ধতিকে বলা হচ্ছে ভার্মি কম্পোস্টিং। এটা একটা জৈব সার আর এটা ব্যবহারের ফলে কি হয়, মাটি ও জলের দূষণ হয় না।
এবারে তোমাদের আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় বর্জ্যের অপসারণ। তেজস্ক্রিয় বর্জ্যের সক্রিয়তা যদি বেশি হয় তবে অঞ্চল, তারপরে তোমার অধঃক্ষেপণ, আয়ন বিনিময় ইত্যাদি পদ্ধতির সাহায্যে বর্জ্য পদার্থগুলোকে পৃথক করে সুরক্ষিতভাবে তোমার সঞ্চিত করা যায় বা মাটিতে পুঁতে ফেলে দেওয়া যায়। না হলে কী হবে, পরিবেশ দূষিত হয়, বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়, স্নায়ুতন্ত্রে ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন প্রাণী বিকলাঙ্গ হয়ে যায়। তারপরে হচ্ছে তোমাদের শক্তি উৎপাদন। জৈব বর্জ্য আবর্জনাকে মিথেন জাতীয় গ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়া অর্থাৎ তোমার মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে বিয়োজিত করে মিথানল ইত্যাদি জ্বালানি উৎপাদন করা যায়। এর থেকে তাপ শক্তি বা তোমার বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যেতে পারে। একে বর্জ্য আবর্জনার তোমার পুনরাবর্তনীয় শক্তি ও বলা হয়। ভারতে ব্যাঙ্গালোর, তারপরে তোমার দিল্লি, পাঞ্জাবের জলখেরিতে এই শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে। লাস্ট হচ্ছে তোমাদের নিষ্কাশন। শহরাঞ্চল ও শিল্পাঞ্চল এলাকায় তরল বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে তোমার নিষ্কাশন বা নিকাশি ব্যবস্থা। শৌচাগার, স্নানঘর, রান্নাঘর, কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বর্জ্য জল ভৌত, রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে কি করা হয়, শোধন করে পরিবেশ। এরপরে আছে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি হলো বর্জ্যের পরিমাণ হ্রাস, পরিবেশকে নির্মল পরিবেশ সৃষ্টি, রোগ ব্যাধি হ্রাস করা, মৃত্তিকার উর্বর শক্তি বৃদ্ধি করা, জ্বালানি উৎপাদন বৃদ্ধি করা, বিভিন্ন দূষণ যেমন বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ নিয়ন্ত্রণ করার জন্য তোমার বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন। বিভিন্ন সম্পদ যেমন অরণ্য, মৃত্তিকা, খনিজ, জল, বায়ু সংরক্ষণের জন্য, তেজস্ক্রিয় বা বিপজ্জনক বর্জ্যকে সঠিক উপায়ে অপসারণের জন্য, জীবমণ্ডলকে সুস্থ রাখা, জীববৈচিত্র্য বজায় রাখার জন্য, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের কর্মসংস্থানের বৃদ্ধির জন্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে। এবারে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় স্তর, জেলা স্তর, ব্লক স্তরে তোমার আধিকারিকদের সঙ্গে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদেরও ভূমিকা সমান তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন শিক্ষার্থীরা নিজের বাড়ি, স্কুল চারপাশে যেমন নোংরা আবর্জনা ছড়াবে না, তেমন অন্যরা যাতে না ছড়ায় তার জন্য তাদেরকে বারণ করতে হবে। বর্জ্য পদার্থের কুপ্রভাব সম্পর্কে পাড়া, প্রতিবেশী, সমাজের নানা স্তরে মানুষকে কি করতে হবে, জানাতে হবে। স্কুলের যে ইকো ক্লাব বা পক্ষ থেকে কি করতে হবে, মাঝে মাঝে বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহ করে স্বচ্ছ ভারত অভিযান ও নির্মল বাংলা অভিযানে সামিল হতে হবে। তারপরে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকার সাহায্যে স্থানীয় এলাকায় বর্জ্য পদার্থের উৎস, প্রভাব, প্রতিকার সম্বন্ধে সমীক্ষা, তারপরে বিভিন্ন প্রতিবেদন রচনা করতে পারে। শিক্ষার্থীরা বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে ছোট বক্তৃতা বা দেওয়াল লিখন বা দেওয়াল পত্রিকা প্রভৃতির মাধ্যমে মানুষকে অবহিত করতে হবে। এবারে হচ্ছে তোমাদের ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব। ভারতবর্ষের প্রধান নদী হচ্ছে তোমার গঙ্গা নদী। এবার গঙ্গার তোমার ভাগীরথী হুগলি হলো গঙ্গার একটা শাখা নদী, যা পশ্চিমবঙ্গের তোমার দক্ষিণ অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মুর্শিদাবাদ থেকে হচ্ছে তোমার হুগলি পর্যন্ত হচ্ছে গঙ্গার এই শাখাটির নাম হচ্ছে ভাগীরথী, আর হুগলি শহর থেকে হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত হচ্ছে হুগলি নদী নামে পরিচিত। এবার ভাগীরথী হুগলি নদীর যে বর্জ্য, এই বর্জ্যের উৎসগুলো কী কী? ভাগীরথী হুগলি নদীর তীরে অনেকগুলো তোমার শিল্প কেন্দ্র রয়েছে, যেমন পাটকল, কাপড়ের কল, চামড়া কারখানা, তারপরে অ্যাসিড কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রের তোমার রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের উষ্ণ জল, মদ তৈরির কারখানা ইত্যাদি থেকে কি হচ্ছে, দূষিত জল নির্গমন হয়ে ভাগীরথী হুগলি নদীর জলের সঙ্গে মিশছে। ভাগীরথী হুগলি নদীর তীরে গড়ে উঠেছে তোমার বিভিন্ন গ্রাম, শহর থেকে নির্গমন তোমার পয় প্রণালী, নর্দমার জল সে জলে গিয়ে মিশছে। কৃষিক্ষেত্র থেকে আসা রাসায়নিক সার, কীটনাশক ভাগীরথী হুগলি নদী জলের সঙ্গে মিশছে। বিভিন্ন প্রাণীর মৃতদেহ, নোংরা আবর্জনা, কাপড় কাচা, গবাদি পশুর মলমূত্র ইত্যাদির জন্য ভাগীরথী হুগলি নদীর জল দূষিত হচ্ছে। এগুলো হচ্ছে এই নদীর জলে ভাগীরথী হুগলি নদীর যে জল বর্জ্যের হচ্ছে উৎস। এবার প্রভাব কি কি রয়েছে?
ভাগীরথী হুগলি নদীর জলের গুণগত মান তোমার হ্রাস পাচ্ছে। বর্জ্য দ্বারা দূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে হুগলি নদীর জল পানীয় জল হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে অযোগ্য হয়ে উঠছে। মাছ সহ অন্যান্য যে জলজ প্রাণী রয়েছে জীবের পরিমাণ হ্রাস পেয়েছে। তারপরে বর্ষার সময় তোমার ইলিশের আগমন অনেকটা কমে গিয়েছে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পলির সঙ্গে বর্জ্য মিশে যাওয়ার ফলে নদী উপত্যকা কিছু অনেকটা গভীরতা কমে গিয়েছে। এবার কি কি করলে আমরা এই বর্জ্যের পরিমাণটাকে হ্রাস করতে পারবো? শিল্প কারখানাগুলির বর্জ্য পদার্থ নদীতে ফেলার আগে কি করতে হবে? দূষণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সরকারি পদক্ষেপ বিভিন্ন গ্রহণ করতে হবে। নদীর জলের প্রবাহ যাতে সমানভাবে বজায় থাকে তার প্রতি দৃষ্টি রাখা দরকার। জনসাধারণকে দূষণের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান, সংক্ষেপে বলা হয় GAP। নদীর দূষণ রোধ করার জন্য 1985 সালে সেন্ট্রাল গঙ্গা অথরিটি বা CGA স্থাপিত হয়। ভারত সরকার গঙ্গা তথা ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার জন্য তোমার একটা কর্মসূচি গ্রহণ করে, যা গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। এর নতুন নামকরণ হয় তোমার ন্যাশনাল রিভার কনজারভেশন অথরিটি, NRCA। এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের বা উদ্দেশ্যগুলো কি কি? নদীতে তোমার পতিত নর্দমা সমূহকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া, নর্দমার দূষিত জলকে শোধন করা, গঙ্গাকে দূষণমুক্ত করা, মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি করা, তারপর হচ্ছে স্নানের যে ঘাটগুলো রয়েছে সেগুলো আধুনিকীকরণ করা। এর গুরুত্ব কি রয়েছে? ভারতের পবিত্র নদী, তারপরে গুরুত্বপূর্ণ প্রধান নদী হচ্ছে গঙ্গা। এই নদীর দুপাশে গড়ে ওঠা বিভিন্ন শহর, পানীয় জলের সরবরাহ, কৃষিক্ষেত্র, জলসেচ, শিল্পের জলের যোগান, জলপথে তোমার পরিবহন ব্যবস্থা বজায় রাখা এবং নদীর হচ্ছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এবার এই যে টপিকটা তোমাদের বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টারটা তোমরা পড়লে, এখানে আরও কিছু তোমার ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। সেটা হচ্ছে কি, লিচেট। ল্যান্ডফিলের বর্জ্য পদার্থগুলো বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয়, নদী বা ভৌম জলের সঙ্গে মিশে যায়। এই ময়লা ধোয়া জলকে বলা হচ্ছে লিচেট। এবার হচ্ছে সেলুলোজ। সেলুলোজটা হচ্ছে কাগজ শিল্পের এক প্রকার বর্জ্য হচ্ছে সেলুলোজ। আরেকটা হচ্ছে ব্যাগাসি, চিনি শিল্পের বর্জ্য, বিশেষত হচ্ছে আখের ছিবড়েকেই বলা হচ্ছে ব্যাগাসি। তরল বর্জ্য ব্যবস্থাপনা করা হয় মূলত নিকাশি পদ্ধতিতে। এখানে আরেকটা জিনিস হচ্ছে ইউট্রিফিকেশন। জল যদি দূষিত হয়, জলে কচুরিপানা, শ্যাওলা, তারপরে জলজ উদ্ভিদের জন্ম হয়। এর ফলে জলে অক্সিজেনের অভাব দেখা দেয় ও জলজ প্রাণীর মৃত্যু ঘটে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ইউট্রিফিকেশন। এখানে এবার তোমাদের আরও 3টে জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা। 1986 সালের তোমার 26 এপ্রিল ঘটে ইউক্রেনের চেরনোবিল শহরে পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ হয়। ফুকুশিমা দুর্ঘটনা 2011 খ্রিস্টাব্দে জাপানের ফুকুশিমায় পরমাণু বিস্ফোরণ ঘটে। আরেকটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা বা MIC দুর্ঘটনা, মিথাইল আইসোসায়ানাইড। 1984 সালে ভারতের তোমার ভোপালে ইউনিয়ন কার্বাইড কোম্পানির কীটনাশক তৈরির কারখানার মিথাইল আইসোসায়ানেট গ্যাস ভর্তি ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটে